আচ্ছা, প্রথম যদি বলি যে এক নজরে এই সমন খরচ খরচ ও জরিমানা ও ক্ষতিপূরণ পর্যায় ক্ষতিপূরণ সংক্রান্ত যে বিধানগুলো আছে এই সিপিসিতে সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমে হচ্ছে যদি বলি ধারা ৪৬ আছে, ডিক্রি আদালত অন্য আদালতকে ডিক্রি জারির আদেশনামা দিয়ে সম্পত্তি ক্রুকাদেশ দিলে কতদিনে উক্ত আদেশ বলবৎ থাকে। সম্পত্তি যদি ক্রুকাদেশ দেয় ডিক্রি দাঁড়ি আদালত, কোন আদালত ডিক্রি দানকারী আদালত, সেক্ষেত্রে কতদিন বলবৎ থাকবে? ২ মাস, অনধিক ২ মাস। আচ্ছা, ধারা ৪৮ বলতেছে হচ্ছে গিয়া ডিক্রি জারির জন্য নতুন দরখাস্ত করতে হবে কতদিনের মধ্যে? ১২ বছর অতিক্রান্ত হওয়ার পূর্বে। আচ্ছা, ধারা ৫৮ বলতেছে মানে এখানে যা বলবো সব সময় সংক্রান্ত বিধান, সময় কতদিন। আচ্ছা, ধারা ৫৮ বলতেছে ৫০ টাকার বেশি পরিশোধে ডিগ্রি ক্ষেত্রে দেওয়ানি আটক রাখা যাবে ৬ মাস, আর অন্যান্য ক্ষেত্রে ৬ সপ্তাহ। আর ধারা ৮০ বলতেছে হচ্ছে সরকার সরকারি মামলা কর্তৃক বিরুদ্ধে মামলা দায়ের করার পূর্বে নোটিশ না দিলে সরকার অথবা সরকারি কর্মকর্তা লিখিত জবাব দাখিলের জন্য সময় পাবে কতদিন? কমপক্ষে ৩ মাস। কমপক্ষে কয়দিন? ৩ মাস। আচ্ছা, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করার পূর্বে নোটিশ দিলে মামলা দায়ের করা যাবে ২ মাস পরে। আচ্ছা, আর ৮৯ দ্বারা হচ্ছে রেফারেন্স করার তারিখ হতে দিনে কত দিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দিতে হবে? ১০ দিনের মধ্যে। রেফারেন্স গ্রহণের কতদিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দিতে হবে? ১০ দিনের মধ্যে। আচ্ছা, পক্ষদের মধ্যস্থতাকারী নিয়োগ না দিতে পারলে আদালত মধ্যস্থতাকারী নিয়োগ দেবেন ৭ দিনের মধ্যে। আচ্ছা, আর মধ্যস্থতা শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে, কিন্তু ৩০ দিন সময় বর্ধিত করা যাবে। আচ্ছা, এটা বলতেছে ৮৯ এতে। আচ্ছা, ৮৯ এর ৫ যেটা বলা আছে সেটা হচ্ছে আপুস প্রতিবেদন প্রাপ্তির কত দিনের মধ্যে আদালতের আদেশ বা ডিক্রি প্রদান করবে? আপুস প্রাপ্তির ৭ দিনের মধ্যে। ৭ দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি প্রদান করবে। আর হচ্ছে ৮৯ এর ৫ বলা আছে। আচ্ছা, ৮৯ এর ১১ বলা আছে হচ্ছে কতদিনের মধ্যে পক্ষসমূহ কোর্ট ফি ফেরত পাওয়ার অধিকার হবে? ৬০ দিনের মধ্যে। আচ্ছা, আর ১৩৫, তাহলে ৮৯-তে ৩টা বিষয়, একটা হচ্ছে ৮৯ এর ৮৯ ৫ এর ৫-এ, ৮৯ এর ১১-তে বলা আছে। ঠিক আছে। আচ্ছা, এতে ফার্স্টে আছে প্রথমে ৩টা বিধান, ১০ দিন, ৭ দিন এবং ৬০ দিন। ১০ দিনের ব্যাপারটা কীরকম? রেফারেন্স গ্রহণের তারিখ হতে কতদিনের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে? 10 দিন। যদি না পারে পক্ষদ্বয় তাহলে কোর্ট নিয়োগ দিয়ে দিবে ৭ দিনের মধ্যে। আচ্ছা, আর সমাধান মধ্যস্থতা শেষ করতে হবে ৬০ দিনের মধ্যে এবং অতিরিক্ত ৩০ দিন। আচ্ছা, ৮৯ ৫-এ বলতেছে আপুস প্রতিবেদন প্রাপ্তির কতদিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি প্রদান করবে? আদেশ বা ডিক্রি প্রদান করবে। ঠিক আছে। আচ্ছা, ৭ দিনের মধ্যে। আর কত দিনের মধ্যে কোর্ট ফি ফেরত পাবে? ৬০ দিনের মধ্যে। ৮৯ এর ১১। আচ্ছা, আর ১৩৫ বলতে যদি কোনো ব্যক্তি সংসদ সভা চলাকালীন সংসদ সদস্য বা সংসদ কমিটির সদস্য থাকেন, তাহলে সংসদ সদস্য সভা পূর্ববর্তী বা পরবর্তী কত দিনের মধ্যে গ্রেপ্তার বা আটক করা যাবে না? ১৪ দিনের মধ্যে গ্রেপ্তার বা আটক করা যাবে না। আচ্ছা, আদেশ ৫-এ এখন অর্ডারে চলে গেছে একদম। অর্ডার ৫-এর ১-এ বলতেছে মোকদ্দমাদারে কত দিনের মধ্যে সমাবেশ করতে হবে? ৫ দিন। আচ্ছা, আদার ৫-এর ৯ বলতেছে যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে সমন প্রেরণ করতে হবে কত দিনের মধ্যে? ৩০ দিনের মধ্যে। আচ্ছা, আর আদেশ ৫-এর ১৯-এর বিতে বলতেছে হচ্ছে যে সমন সঠিকভাবে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হলে কত দিনের মধ্যে প্রাপ্তির স্বীকারপত্র ফেরত না আসলে তা জারি করা হয়েছে বলে গণ্য করা হবে ৩০ দিনের মধ্যে। আচ্ছা, তাহলে এটা কত বলা আছে হচ্ছে ৫-এর ১৯-এ। আচ্ছা, অর্ডার ৬ যদি আমরা চাই ৬-এর ১৮-তে বলা আছে। আচ্ছা, অর্ডার ৬-এর ১৮-তে বলা পিডিং সংশোধন করতে হবে কত দিনের মাধ্যমে? ১৪ দিনের মাধ্যমে। আচ্ছা, আর আদেশ ৭-এর ১১-তে বলতেছে হচ্ছে যে মোকদ্দমায় ওই যে তোমার যথাযথ মূল্যবান স্টাম্প পেপার সরবরাহ যদি না করে তাহলে আদালত কত দিনের মধ্যে করতে আদেশ দেবে? ২১ দিন। আচ্ছা, আর আদেশ 8-এর ১১-তে বলতেছে সমনপ্রার্থীর তারিখ হতে বিবাদী লিখিত জবাব দাখিল করবে কত দিনের মধ্যে? ৩০ দিনের মধ্যে। আচ্ছা, আর অর্ডার ৮-এর ১-এ বলতেছে হচ্ছে সর্বোচ্চ কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? ৬০ দিনের মধ্যে। সর্বোচ্চ কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে? ৬০ দিনের মধ্যে। আচ্ছা, অর্ডার ৯-এর ৫-এ বলতেছে হচ্ছে সমন বিনা দায়িত্বে ফেরত আসলে কত দিনের মধ্যে বাদী বিবাদীকে নতুন সমন দিবেন? ১ মাসের মধ্যে। ১ মাসের মধ্যে বিনা দায়িত্বে সমন আসলে বাদী বিবাদীকে সমন দিবেন ১ মাসের মধ্যে। আচ্ছা, আর ৯-এর এ 1-এ বলতেছে মামলা খারিজ আদেশ তারিখ হতে কত দিনের মধ্যে খারিজ আদেশ বাতিল বা সরাসরি বাতিল আবেদন করতে পারবে? ৩০ দিনের মধ্যে। খারিজ আদেশ বাতিল বা সরাসরি বাতিল আদেশ করতে পারবে অর্ডার ৯-এর এ অনুযায়ী ৩০ দিনের মধ্যে। আচ্ছা, ৯-এর ১৩-এর এ অনুযায়ী হচ্ছে ডিক্রি বাতিলের জন্য ঠিক আছে, ডিক্রি বাতিলের জন্য বা একতরফা ডিক্রি সরাসরি বাতিলের জন্য বিবাদী কত দিনের মধ্যে আবেদন করতে পারবে? ৩০ দিনের মধ্যে। ঠিক আছে। হচ্ছে আর ৯-এর এতে বলা আছে মামলা খারিজের আদেশ তারিখ হতে ঠিক আছে, মামলা খারিজের বিষয়টা বলতেছে কত দিনের মধ্যে খারিজ আদেশ বাতিল বা সরাসরি বাতিল আবেদন করতে পারবে? ৩০ দিনের মাধ্যমে। খারিজ আদেশ বাতিলের আবেদন করতে পারবে ৩০ দিনের মাধ্যমে। আর ডিক্রি বাতিলের জন্য বা একতরফা ডিক্রি সরাসরি বাতিলের জন্য আবেদন করতে পারবে ৩০ দিনের মধ্যে। এই অর্ডার ৯-এর ১৩-তে বলা আছে এটা। ৯ এবং ৯-এর এতে বলা আছে হচ্ছে ডিক্রি খারিজ আদেশের জন্য, আর এই ১৩-তে বলা আছে ডিক্রি বাতিলের জন্য। আচ্ছা, দুইটাই ৩০ দিন। আর অর্ডার ১১-তে বলতে আছে কোনো মামলা এক পক্ষ আরেক পক্ষ জবানবন্দি গ্রহণের জন্য আদালত অনুমতিক্রমে লিখিত প্রশ্নমালা বিচার্য বিষয় গঠনের তারিখে কত দিনের মধ্যে প্রদান করতে হবে? ১০ দিনের মধ্যে। ঠিক আছে। কোনো মামলা এক পক্ষ অপর পক্ষকে জবানবন্দি গ্রহণের জন্য আদালতের অনুমতিক্রমে লিখিত প্রশ্নমালায় বিচার্য বিষয় গঠনের তারিখ হতে কত দিনের মধ্যে প্রদান করতে হবে? এই ১০ দিনের মধ্যে। আচ্ছা, আর ১১-এর ২-এ বলা আছে আদালত যে প্রশ্নমালা অপরপক্ষকে দেওয়ার জন্য দাখিল করা হয়েছে সেই প্রশ্নমালা অপরপক্ষকে প্রদানের অনুমতির সিদ্ধান্ত আদালত কত দিনের মধ্যে দিবেন?
প্রশ্নমালাটাতে অপরপক্ষকে দিতে হবে সেই জিনিসটা আদালত কত দিনের মধ্যে সিদ্ধান্ত দেবেন? 14 দিনের মধ্যে সিদ্ধান্ত দেবেন। আচ্ছা, আর অর্ডার 11-এর 8-এ বলা আছে হলফনামা সহ উক্ত প্রশ্নমালার জবাব দিতে হবে। এই যে প্রশ্নমালাটা জবাব দিতে হবে 10 দিনের মধ্যে। তাহলে অর্ডার 11-এর 3টা বিষয়, একটা হচ্ছে তোমার লিখিত বিচার্য বিষয়ের জন্য লিখিত প্রশ্নমালা দায়ের করতে হবে 10 দিনের মাধ্যমে, আর লিখিত পক্ষমালা অপর পক্ষকে যে প্রদান করতে হবে সেটার আদেশ দিবে আদালত 14 দিনের মাধ্যমে। হ্যাঁ, 2-এ বলা আছে, আর 8-এ বলা আছে 11-এর যে হলো উত্তর দিতে হবে, এটার উত্তর দিতে হবে কত দিনের মাধ্যমে? 10 দিনের মধ্যে। আচ্ছা, তাই 3টা বিষয় আছে। আর অর্ডার আদেশ 12-এর হচ্ছে গিয়া 3টা বিধান দেওয়া আছে এখানে। 3টা বিধান কি? দলিল স্বীকার করার জন্য মামলা এক পক্ষ অপরপক্ষকে নোটিশ জারির আহ্বান করতে পারে কত? এই 12-2 বলছে দলিল স্বীকার করার জন্য এক পক্ষ অপরপক্ষকে নোটিশ দিবে 15 দিনের মধ্যে। আচ্ছা, আর 12-4 বলতেছে হচ্ছে গিয়া যে শুনানির জন্য নির্ধারিত দিনে কতদিন পূর্বে মোকদ্দমার উদ্দেশ্যে নোটিশ উল্লেখিত কোনো ঘটনা ও তথ্যকে স্বীকার করার জন্য অপরপক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে 9 দিনের মধ্যে। 9 দিনের পরে নয়, ঠিক আছে। কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের কতদিন পূর্বে মানে আগে মোকদ্দমার উদ্দেশ্যে নোটিশ উল্লেখিত কোনো ঘটনা বা তথ্য স্বীকার করার জন্য অপরপক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারবে 9 দিনের মধ্যে। আচ্ছা, আর অর্ডার 4-এ বলতেছে, আর এই 12-4-এ বলতেছে নোটিশ জারি কত দিনের মধ্যে উক্ত তথ্য বা স্বীকার বা অস্বীকার বা প্রত্যাখ্যান করবে? 6 দিনের মধ্যে। এই 12-2 বলতেছে দলিল স্বীকার করার জন্য এক পক্ষ অপরপক্ষকে নোটিশ দিবে কদিনের কয়দিনের মধ্যে? মানে 15 দিনের মধ্যে। দলিল স্বীকার করার জন্য মামলার এক পক্ষ অপরপক্ষকে নোটিশ দ্বারা আহ্বান করবে, মানে আহ্বান করতে পারে নোটিশ জারির কত দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে আহ্বান করতে পারে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার থেকে অর্ডার 12-4-এ বলতেছে যে কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের কত দিন পূর্বে মোকদ্দমার উদ্দেশ্যে মামলার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো ঘটনা বা তথ্য স্বীকার করার জন্য অপরপক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারবে 9 দিনের মধ্যে। আর নোটিশ জারি কত দিনের মধ্যে? উক্ত তথ্য বা ঘটনা স্বীকার বা অস্বীকার বা প্রত্যাখ্যান করবে 6 দিনের মধ্যে। নোটিশ জারি কত দিনের মধ্যে হচ্ছে স্বীকার বা অস্বীকার করবে? 6 দিনের মধ্যে। আচ্ছা, তাহলে নোটিশ দানের কতদিনের মধ্যে স্বীকার বা অস্বীকার করবে? 6 দিনের মধ্যে। আচ্ছা, আর কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের পূর্বে কতদিন পূর্বে মোকদ্দমার উদ্দেশ্যে উল্লেখিত নোটিশ কোনো ঘটনার তথ্য স্বীকার করার জন্য অপরপক্ষকে নোটিশ দিবে 9 দিনের মধ্যে। আচ্ছা, আর আহ্বান জানাবে, দলিল স্বীকার আহ্বান জানাবে 15 দিনের মধ্যে, ঠিক আছে। আর কোনো পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের কতদিন পূর্বে, মানে নির্ধারিত যে দিনটা তার কয়দিন পূর্বে মোকদ্দমার উল্লেখিত কোনো ঘটনা বা তথ্যকে স্বীকার করার জন্য মামলায় কোনো ঘটনা বা তথ্যকে স্বীকার করার জন্য নোটিশ দিবে 9 দিনের মধ্যে। আর দলিল স্বীকার করার জন্য নোটিশ পাবে 15 দিনের মাধ্যমে, ঠিক আছে। 12-2 আছে দলিল স্বীকারের জন্য নোটিশ 15 দিনের মধ্যে, আর 12-4-এ আছে কোনো মামলা কোনো ঘটনা বা তথ্য স্বীকার করার জন্য নোটিশ। আচ্ছা, আর 12-4-এ আছে নোটিশ কত দিনের মধ্যে উক্ত তথ্য ঘটনা স্বীকার বা অস্বীকার করে প্রত্যাখ্যান করবে? এই ঘটনা স্বীকার করতে পারে বা অস্বীকার করতে পারবে 6 দিনের মধ্যে, ঠিক আছে। ঠিক 11-এর মতো। 11-এর ফার্স্টের বলছে হচ্ছে গিয়ে ফার্স্টে মানে শুরুটা করছে, শেষের দিকে আসছে মানে উত্তর আর কি মিলাইছে, সেম ব্যাপার হচ্ছে 12-তে একই কথা। আচ্ছা, 14-তে আমরা যদি যাই, আচ্ছা এই 14-1-এর পাশে বলতেছে বিচার্য বিষয় কখন প্রদান করতে হবে, ঠিক আছে। এটা বলতেছে প্রথম শুনানির অথবা হচ্ছে রিটেন স্টেটমেন্ট দাখিলের 15 দিনের মধ্যে। আচ্ছা, যেটা প্রথম শুনানি বা রিটেন স্টেটমেন্ট দাখিল দুইটার মধ্যে যেটা পরে ঘটে এর 15 দিন। এই বিচার্য বিষয় 14-8-এ বলতেছে বিচার্য বিষয় প্রণয়নের কত দিনের মধ্যে মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে? 120 দিনের মধ্যে। বিচার্য বিষয় গঠন মুলতবি রাখতে পারে কতদিন? 15 দিন। আচ্ছা, এই যে বিচার্য বিষয় কর্তন, কোনো একটা বিচার্য বিষয় কর্তন এবং সংশোধন করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই যাবে। কতদিনের মধ্যে? ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন বা সংশোধন করা যায়। 14-এর 5-এতে বলতেছে হচ্ছে যে রায় ঘোষণা কত দিনের মধ্যে ডিগ্রি দিবে? রায় ঘোষণা 7 দিনের মধ্যে। আচ্ছা, আর 17-এর 1-7 বলতেছে হচ্ছে যে মামলার খরচ প্রদানে ব্যর্থ হওয়ার জন্য মামলার খারিজ অথবা একতরফা নিষ্পত্তি হলে 200 টাকা খরচ দিয়ে কত দিনের 2000 টাকা খরচ দিয়ে কত দিনের মধ্যে মামলা কার্যক্রমটা পুনর্বহালে বাকি রিভাইভাল অফ দ্য প্রসিডিং করা 30 দিনের মধ্যে। আচ্ছা, আর 18 এবং 19 অর্ডার 18-এর 19-এ বলতেছে হচ্ছে গিয়া যে মামলা চূড়ান্ত শুনানির জন্য নির্ধারিত তারিখ থেকে কত দিনের মধ্যে আদালত শুনানি শেষ করবে 120 দিনের মধ্যে। এটা বলতেছে 18-এর 19-এ। আর এই বিচার্য বিষয় 120 দিন, মানে ওই যে 14-তে বলতেছে হচ্ছে যে বিচার্য বিষয় প্রণয়ন করার পর কত দিনের মধ্যে আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে 120 দিনের মাধ্যমে অর্ডার 14-তে। আর এই 18-তে বলতেছে হচ্ছে কি 18-19-এ বলতেছে শুনানি শেষ করবে কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারিখ নির্ধারণ করবে 120 দিনের মাধ্যমে, আর বাকি 120 দিনের মধ্যে শেষ করবে, অর্থাৎ 360 দিন। আর 18-এর 1-এ বলতেছে মামলার শুনানি সমাপ্ত হওয়ার পর রায় ঘোষণা করতে হবে 7 দিনের মাধ্যমে। 21-এর 22-এ বলতেছে হচ্ছে গিয়া ডিগ্রি দেওয়ার পর ডিগ্রিদারি দরখাস্ত
বরখাস্ত করলে দায়িককে নোটিশ দিতে হয় 2 বছরের মধ্যে। আচ্ছা, আর 22-2 দায়িককে নোটিশ দিতে হয়। 22-21 অর্ডার 21-22 বলতেছে। আচ্ছা, 21-22 আরেকটা কথা বলতেছে, ডিগ্রি তারিখ হতে কত সময় পর ডিগ্রি জারি হলে আবেদন করা হলে সাব্যস্ত দেনাদারকে নোটিশ প্রদান করতে হবে 2 বছরের অধিক সময়। আদেশ 21 বিধি 31 বলতেছে, ডিগ্রি জারি সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি ক্রুক করা হলে কতদিন পর ক্রুকৃত সম্পত্তি বিক্রি করা যাবে? 3 মাস পর। ক্রুকৃত সম্পত্তি বিক্রি করা যাবে কতদিন পর? 3 মাস পর। আচ্ছা, আর আদেশ 21-32 বলতে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা নিষেধাজ্ঞা, ডিগ্রি জারিতে কোনো সম্পত্তি ক্রুক করা হলে কতদিনের পর বিক্রি করা যাবে? 3 মাস পর। ডিগ্রি জারিতে কোনো সম্পত্তি করা হলে বিক্রি করা যাবে 3 মাস পর। আচ্ছা, আদেশ 6, তাহলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা নিষেধাজ্ঞা, ডিগ্রি জারিতে কোনো সম্পত্তি ক্রুক করা হলে ঠিক কয়টা বিষয়? সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা, নিষেধাজ্ঞার ডিগ্রি জারিতে কোনো একটা সম্পত্তি ক্রুক করা হলে কতদিন পর বিক্রি করা যাবে? 3 মাস পর বিক্রি করা যাবে। আচ্ছা, আর সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি ক্রুক করা হলে কতদিন পর ক্রুকৃত সম্পত্তি বিক্রি করা যাবে? 3 মাস পর। আচ্ছা, 3 মাস পর বিক্রি করা যায়। 21-31, 21-32, 21-68 বলতেছে, ডিগ্রি জারির জন্য সম্পত্তি নিলামে বিক্রি করা যাবে যখন বিচারিক আদালত প্রাঙ্গণে নিলামে ইশতেহার জারি করে তার কতদিন পর? 30 দিন পর। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 15 দিন পর। আচ্ছা, আর 21-69 বলতেছে যে নতুন হুলিয়া জারি করা হবে কত সময়ের অধিক বিক্রয় স্থগিত রাখা হলে হুলিয়া জারি করা হবে 30 দিনের অধিককাল। আচ্ছা, আর 21-85 হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রয় হওয়ার তারিখ হতে কত দিনের মধ্যে ক্রেতা সম্পূর্ণ ক্রয় মূল্য আদালতে জমা দিবেন? তোমার এই সম্পত্তি বিক্রয় থেকে 15 দিনে আদালত বন্ধ হওয়ার পর্যন্ত। ঠিক আছে, 15 দিন থেকে বন্ধ হওয়া পর্যন্ত। আচ্ছা, সম্পত্তি বিক্রয় থেকে 15 দিনে আদালত বন্ধ হওয়া পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, আর 21-166 তামাদি আইন অনুচ্ছেদ 166 আদেশ 21 এখানে বলতেছে 89-90 বিধির অধীনে নিলামে বিক্রয় তারিখ হতে কত দিনের মধ্যে বিক্রয় বাতিল করার আবেদন করতে হবে? 30 দিনের মধ্যে। বাচ্চা, আর আদেশ 21-98 বলতে, স্থাবর সম্পত্তি দখল নিয়ে দায়িককে বাধা দিলে প্রতিকার হচ্ছে 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। স্থাবর সম্পত্তি দখল নিয়ে দায়িক বাধা দিলে প্রতিকার হচ্ছে 30 দিন পর্যন্ত তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। তামাদি আইনে অর্ডার 22 তামাদি আইন 176-77 হচ্ছে, মামলা কোনো পক্ষ মৃত্যু হলে কত দিনের মধ্যে পক্ষভুক্ত আবেদন করতে হবে? 90 দিনের মধ্যে। আদেশ 22-9 বলতেছে, মোকদ্দমার পক্ষের মৃত্যুর কারণে মামলা আবেদন না করলে পক্ষভুক্ত করার আবেদন না করলে মামলাটা বাতিলের আদেশ দিতে কত দিনের মধ্যে বাতিলের আদেশ রদ বা সরাসরি রোধের জন্য আবেদন করবে? 60 দিনের মধ্যে। আদেশ 26-9 অনুযায়ী স্থায়ী তদন্তের প্রতিবেদন জমা দিতে হবে 3 মাসের মধ্যে। স্থানীয় তদন্তের প্রতিবেদন 26 অনুযায়ী লোকাল ইন্সপেকশন এর প্রতিবেদন জমা দিতে হবে 26-9 অনুযায়ী 3 মাসের মধ্যে। আচ্ছা, আর আদেশ 39 বিধি 2-4 অনুযায়ী হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ ভঙ্গের কারণে সম্পত্তি ক্রুক করলে ক্রুক আদেশ কতদিন বলবৎ থাকবে? 1 বছর। আদেশ 29-3-1 অনুযায়ী হচ্ছে নিষেধাজ্ঞা আদেশ প্রদানের পূর্বে অপরপক্ষকে প্রদত্ত নোটিশ জারি করে বা বিনা জারিতে আদালতে ফেরত দিতে হবে 7 দিনের মধ্যে। নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আর কত দিনের মধ্যে অপরপক্ষকে নোটিশ দিতে হবে? 7 দিনের মধ্যে। আচ্ছা, আদেশ 41-12 অনুযায়ী আপিলে মুলতবি ফরজ প্রদান না করার কারণে যদি মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হয় সেখানে আপিল পুনর্জীবিত করে আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। আচ্ছা, অর্ডার 40 বিধি 19-1 অনুযায়ী হচ্ছে যে আপিল খারিজ হলে কত দিনের মধ্যে আপিল সরাসরি পুনঃগ্রহণের আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। অর্ডার 41-19-1 অনুযায়ী পুনঃগ্রহণের আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। আর 41-12-1 অনুযায়ী হচ্ছে মুলতবি খরচ প্রদান না করার কারণে মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হয় সেখানে আপিল পুনর্জীবিত করার আবেদন আপিলটা পুনর্জীবিত করার আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। ঠিক আছে। আর অর্ডার 39-1 অনুযায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদানের পূর্বে অপরপক্ষ নোটিশ জারি করতে বা বিনা জারিতে আদালতকে ফেরত দিতে হবে 7 দিনের মধ্যে। নোটিশ বিনা জারিতে ফেরত আসলে আর কত দিনের মধ্যে অপরপক্ষ নোটিশ দিতে হবে? 7 দিনের মধ্যে। বিনা জারিতে ফেরত আসলে নোটিশ দিতে হবে 7 দিনের মধ্যে। বিনা জারিতে আদালতে ফেরত দিতে হবে 7 দিনের মধ্যে, আর 7 দিন অপরপক্ষ নোটিশ দিতে হবে বাকি 7 দিনের মধ্যে। আচ্ছা, তারপর অর্ডার 21-1 অনুযায়ী হচ্ছে আপিল একতরফা শুনানি করে রায় ঘোষণা করলে কত দিনের মধ্যে পুনঃশুনানি, রিহিয়ারিং, সরাসরি পুনঃশুনানি, ডিরেক্ট রিহিয়ারিংয়ের আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আর আপিল খারিজ হলে কত দিনের মধ্যে আপিলটা পুনঃগ্রহণ, রিঅ্যাডমিশন বা সরাসরি পুনঃগ্রহণের রিঅ্যাডমিশন আবেদন করতে হবে 30 দিনের মধ্যে। আচ্ছা, 7 BLD 268 হচ্ছে আপিল রিভিশনের সময়সীমা 90 দিন। আচ্ছা, আর 1908 তামাদি আইন 1973 অনুযায়ী হচ্ছে যে ডিক্রি আদেশ জারির সময় হতে কত দিনের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয়? 90 দিনের মধ্যে। আচ্ছা, আর কত এই 173 অনুচ্ছেদ 173। আচ্ছা, আর এটা হচ্ছে আদেশ 163 মামলা খারিজ আদেশ তারিখ হতে বিধি 9-1 অনুযায়ী খারিজ আদেশ বাতিল বা সরাসরি বাতিলের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে? 30 দিনের মধ্যে। খারিজ আদেশ বাতিল বা সরাসরি বাতিল। ঠিক আছে, 9 এবং 9-1 অনুযায়ী আদেশ 163 অর্ডার আদেশ 163। ঠিক আছে, আদেশ 163
মামলা খারিজ আদেশ তারিখ হতে বিধি 9 বা 9-1 অনুযায়ী খারিজ বাতিল বা সরাসরি বাতিলের আবেদন। আচ্ছা, আদেশ 9 9 অর্ডার 9, সরি অর্ডার হচ্ছে কি এটা 63 নয়, মানে সম্ভবত অর্ডার 9ই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা অর্ডার আদেশ 9 বিধি 13-1 অনুযায়ী একতরফা ডিগ্রি বাতিলের জন্য, একতরফা ডিগ্রি সরাসরি বাতিলের জন্য বিবাদীকে কত দিনের মধ্যে আবেদন করতে হবে? 30 দিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর ওই খরচ সম্পর্কিত খরচ হচ্ছে তোমার খরচ সম্পর্কে খুব অল্প কয়েকটা বিধান আছে এখানে। খরচ হচ্ছে গা যে ধারা 35 অনুযায়ী আদালত মামলা খরচের উপর বার্ষিক কত পার্সেন্ট সুদ দিতে পারে? 6% সুদ। আচ্ছা, 35-এর অনুযায়ী মিথ্যা বিবৃতি দানকারীর ক্ষেত্রে আদালত অপরপক্ষকে কত টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারে? 20,000 টাকা, 20,000 টাকা। আচ্ছা, 35-এর বি অনুযায়ী নির্ধারিত সময়ে আবেদন বা লিখিত আপত্তি পেশ না করা হলে আদালত উক্ত আবেদন বা লিখিত আপত্তি গ্রহণ করতে পারে 2,000 টাকা খরচ প্রদানের মাধ্যমে। 35-এর বি। আচ্ছা, 35-এর বি অনুযায়ী লিখিত জবাব পেশের পরবর্তী যদি কোনো পক্ষ কোনো বিষয়ে দরখাস্ত পেশ করেন যা পূর্বে পেশ করা সমীচীন ছিল, সে আবেদন করতে হবে 3,000 টাকা খরচ প্রদান করে। 35-এর বি। আচ্ছা, ধারা 35-এর বি। আচ্ছা, আদেশ 9-এর অনুযায়ী মামলা খারিজের আদেশ সরাসরি রোধের জন্য কত টাকা আবেদন খরচ দিতে হবে? 1,000 টাকা। আর 9-13-1 অনুযায়ী একতরফা ডিগ্রি রোধের জন্য মামলা খারিজ আদেশ রোধের জন্য আর একতরফা ডিগ্রি রোধের জন্য আবেদনের কত টাকা খরচ দিতে হবে? 3,000 টাকা। আচ্ছা, আর একতরফা ডিগ্রি আবেদনের রোধ আর হচ্ছে গিয়ে খারিজ আদেশ রোধ, আচ্ছা মানে বাতিল। আর আদেশ 17-1 অনুযায়ী খরচ প্রদানে ব্যর্থ হলে মামলা খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে 30 দিনের মধ্যে কত টাকা খরচ দিয়ে মামলা কার্যক্রম পুনর্বর্ধন আবেদন করতে হবে? 2,000 টাকা, 2,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে তোমার আদেশ 22-এর 9-এর এবং 9-এর অনুযায়ী আদেশ 22-এর 9-এর অনুযায়ী মামলা বাতিল অ্যাবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত আবেদনকে কত টাকা ফি প্রদান করবে? 3,000 টাকা। আচ্ছা, মামলার বাতিলের আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত আবেদনকারীকে কত টাকা খরচ প্রদান আদেশ দিবেন? তোমার 3,000 টাকা। আচ্ছা, আদেশ 41-এর 12-এর অনুযায়ী খরচ ছাড়া আপিল 3 বা মুলতবি করা যাবে। খরচ ছাড়া আপিল মুলতবি করার কোনো সীমা নেই। খরচ 200 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, 200 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, 41-এর 12-এর অনুযায়ী আপিল পুনঃস্থাপন করা যায় 200 থেকে 1,000 টাকা পর্যন্ত টাকা দিয়ে। আচ্ছা, 41-এর 19-এর অনুযায়ী আপিল সরাসরি পুনর্গ্রহণে আবেদন করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট খরচ নেই। 41-এর 21-এর অনুযায়ী আপিল সরাসরি পুনঃশুনানিতে আবেদন গ্রহণ করার ক্ষেত্রে আদালত প্রতিবেদনকে কত টাকা খরচ প্রদান আদেশ দিবেন? সর্বোচ্চ 3,000 টাকা, সর্বোচ্চ 3,000 টাকা। আপিল সরাসরি পুনঃশুনানি আবেদন গ্রহণ করার ক্ষেত্রে আপিলটা পুনঃশুনানির জন্য 3,000 টাকা খরচ। আচ্ছা, জরিমানা সম্পর্কিত বিষয়বস্তু হচ্ছে ধারা 32 সমন জারি হাজির না হলে কত টাকা জরিমানা করা যাবে? 500 টাকা। আর আদেশ 16 বিধি 12 অনুযায়ী আদালতের আদেশ অনুযায়ী সাক্ষী হাজির জরিমানা সম্পর্কিত আর কি, সাক্ষীর হাজির হতে ব্যর্থ হলে হচ্ছে অনেক 500 টাকা ব্যর্থ জরিমানা আরোপ করতে পারে। তাহলে আদালত কত টাকা জরিমানা করতে পারবে? আদালত আদেশ অনুযায়ী সাক্ষী হাজির হতে ব্যর্থ এই জন্য জরিমানা আরোপ করলে আদালত কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে? 500 টাকা। আচ্ছা, আর ক্ষতিপূরণ এতগুলো ক্ষতিপূরণ। আচ্ছা, ধারা 95 মধ্যে অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রোক বা নিষেধাজ্ঞা মামলা সমাপ্ত হওয়ার বিবাদীকে আদালত কত টাকা ক্ষতিপূরণ আদেশ দিবে? 10,000 টাকা আদেশ দিবে। বিবাদীকে আদালত কত টাকা ক্ষতিপূরণ আদেশ দিবে? 10,000 টাকা। কী কারণে? অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, ক্রোক বা নিষেধাজ্ঞা হলে। আচ্ছা, আর 39-এর বিধি 5-এর অনুযায়ী হচ্ছে গিয়ে 4 অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে কত পরিমাণ ক্ষতিপূরণ খরচের আদেশ দিবেন? অন্যান্য আদালতের সাথে কত পরিমাণ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিবেন? ঠিক আছে, ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিবেন সেটা হচ্ছে গিয়ে 1,000 টাকা, 10,000 টাকা। আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত অন্যান্য খরচের সাথে কত পরিমাণ ক্ষতিপূরণমূলক খরচের আদেশ দিবেন? 10,000 টাকা। আচ্ছা, আর এই বিধি ধারা 110 বিষয়বস্তু মূল্য প্রথম আদালতে 20,000 টাকা বা তদ হবে। বিষয়বস্তু মূল্য আপিল আদালতে প্রথম আদালতে হচ্ছে 20,000 টাকা, আর অ্যাপিল আদালতে হচ্ছে তোমার সমপরিমাণ বা তদন্ত হবে, ঠিক আছে, সেমই হবে। আচ্ছা, মোকদ্দমার পর্যায় বা স্তর। আচ্ছা, পর্যায় বা স্তর কোন পর্যায়ে কী হবে? আচ্ছা, ধারা 21-এ বলতেছে হচ্ছে এখতিয়ার সম্পর্কে আপত্তি কোনো একটা আদালতে প্রথম সম্ভাব্য সুযোগেই করতে হয়। আচ্ছা, বিচার্য বিষয় গঠন করা হয় সেক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের পূর্বে। আচ্ছা, একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা হস্তান্তর ধারা 22 অনুযায়ী একাধিক আদালতে দায়েরযোগ্য মামলা স্থানান্তর হলে বিচার বিষয় গঠন করা হয় সেক্ষেত্রে বিচার বিষয় গঠনের সময় বা তার পূর্বে। বিচার্য বিষয় গঠন করা হয় সেই বিচার্য বিষয় গঠনের সময় বা তার পূর্বে। একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে কী করা হয়? বিচার্য বিষয় গঠনের সময় বা তার পূর্বে প্রথম সম্পর্ক সুযোগ অথবা বিচার্য বিষয় গঠন বা শুরু। আচ্ছা, আর ধারা 24 অনুযায়ী স্থানান্তর প্রত্যাহার মোকদ্দমা আপিল ও অন্যান্য কার্য দ্বারা যে কোনো পক্ষ কর্তৃক যে কোনো পর্যায়ে হচ্ছে স্থানান্তর প্রত্যাহার করা যায়। আচ্ছা, ডিসকভারি ও অনুসন্ধান বিষয়ে আদেশ ধারা 30 অনুযায়ী হচ্ছে ডিসকভারি এবং অনুসন্ধান বিধান আদেশে যে কোনো পক্ষের আবেদন করবে যে কোনো সময়। ডিসকভারি এবং অনুসন্ধান সম্পর্কে আদেশে যে কোনো পক্ষের আবেদন করবে যে কোনো সময়। আচ্ছা, ধারা 148 সময় বর্ধিতকরণ দেওয়ানি কার্যকরী ধারা নির্ধারিত বা মঞ্জুরকৃত কোনো কাজ করার জন্য আদালত কর্তৃক ধার্যকৃত পরিমিত মেয়াদ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতায় বর্ধিত করতে পারে,
ঠিক আছে। আচ্ছা কাজ নিয়ে আচ্ছা ধারা 153 সংশোধনের ক্ষমতা আদালত যে কোনো পর্যায়ে প্রয়োজন সংশোধন করতে পারে ধারা 153। আর 1-10 পক্ষভুক্ত না করা বা ভুল পক্ষভুক্ত করা বিষয়ে আপত্তি উত্থাপন হচ্ছে প্রথম সম্ভাব্য সুযোগে যেক্ষেত্রে বিচার্য বিষয় গঠন হয় সেক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের সময় বা তার পূর্বে। আচ্ছা আর আদেশ 6 হচ্ছে প্লিডিংয়ে কোনো বিষয় কর্তব্য সংশোধন যে কোনো পর্যায়ে। আদেশ 6-16 আচ্ছা আদেশ 6-17 হচ্ছে প্লিডিংস সংশোধন হচ্ছে যে কোনো পর্যায়ে। আচ্ছা আদেশ 7-10 আর্জি ফেরত প্রদান যে কোনো পর্যায়ে আর্জি ফেরত প্রদান করা যায়। আচ্ছা আদেশ 8-6 বিবাদী কর্তৃক দায় পরিশোধ বিবরণ হচ্ছে লিখিত জবাব হচ্ছে মোকদ্দমা প্রথম শুনানির সময় অথবা আদালত কর্তৃক অনুমোদিত পরবর্তী সময়ে। মোকদ্দমার প্রথম শুনানির সময় অথবা আদালত কর্তৃক অনুমোদিত পরবর্তী সময়ে। আচ্ছা আদেশ 14-5 হচ্ছে গিয়া বিচার্য বিষয় সংশোধন অতিরিক্ত বিচার্য বিষয় ঘোষণা ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। বিচার্য বিষয়টা সংশোধন এবং অতিরিক্ত বিচার্য বিষয় গঠন হচ্ছে প্লিডিংস প্রদানের পূর্বে। আচ্ছা আর 17 ডিগ্রি প্রদানের পূর্বে। আচ্ছা আর 17 মোকদ্দমার মুলতবিকরণ শুনানি মোকদ্দমার যে কোনো পর্যায়ে। মোকদ্দমার মুলতবিকরণ শুনানি মোকদ্দমার যে কোনো পর্যায়ে।